সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আমরা সাধারণত মহিলাদের ক্ষেত্রে যদি কোনো ক্যান্সার হয়ে থাকে, প্রথমেই আমরা চিন্তা করে থাকি যে ব্রেস্ট ক্যান্সার, এবং ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি দেখা দেয়। কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারের পাশাপাশি কিন্তু আরও কিছু ক্যান্সার দেখা দেয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইউটেরাসের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউটেরাসের ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার লুবনা মরিয়ম 1975 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ক্যান্সার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ম্যাম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার, আপনার কাছে একটু জানবো যে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলতে আসলে কি বোঝায় এবং এটি কোথায় হয়ে থাকে? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হচ্ছে আমাদের মহিলাদের জরায়ু, আমরা বলি যে ইউটেরাস বলি। তো ইউটেরাসে দুটো পার্ট আছে, একটা মুখ আছে, একটা বডি আছে। যদি ইউটেরাসের বডির মধ্যে কোনো ক্যান্সার হয়, যেটা ইউটেরাসের লাইনিং থাকে, যেটা পর্দা বলি আমরা, তো ওই লাইনিং থেকে যদি কোনো ক্যান্সার হয় সেটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। ইউটেরাসের আরও অনেক রকমের ক্যান্সার হতে পারে, অনেক খারাপ খারাপ ক্যান্সার হয়, সার্কোমা হয়, কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা সবচেয়ে বেশি হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এর সংখ্যাটা কেমন? যেহেতু ক্যান্সার রেজিস্ট্রি নেই, এ কারণে সঠিক তথ্যটা পাই না, বাট আমরা মনে করি যে প্র্যাকটিস হিসেবে আমরা যেভাবে দেখি যে মহিলাদের কিন্তু 1 লাখের মধ্যে ধরেন 100 জনের মতো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা আসতে পারে। সো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা জরায়ুর মুখের ক্যান্সার, যা সার্ভাইক্স ক্যান্সার, ওটা যতটাই কমন, অতটা কমন না হলেও এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসে খুব পেয়ে থাকি। বর্তমানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর অনেকগুলো কারণ আছে। স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, মেয়েদের মধ্যে প্রবণতা বেড়ে যাচ্ছে। বয়সের বাড়ার সাথে সাথে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার হওয়ার পসিবিলিটিসটা বেড়ে যায়। বয়সটা ইম্পর্টেন্ট থিংস, আর হরমোন একটা ইম্পর্টেন্ট। যদি কোনো মানুষের মহিলা আর কি নালী প্যারাস থাকে, তখন তাদের সম্ভাবনা কমে যায়, কিন্তু বাচ্চা হওয়ার প্রবণতা যখন, আমাদের তো গ্রামে গঞ্জে আমাদের মহিলারা প্রেগনেন্সি এখনও অনেক বেশি, তো তাদের ক্ষেত্রে কিন্তু জরায়ুর ক্যান্সার প্লাস এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওবেসিটি, মানে যারা ওবেস থাকে, মহিলা যারা ওজন অনেক বেশি, আমাদের দেখবেন কিন্তু, যদিও আমরা অনেক দরিদ্র কান্ট্রি, কিন্তু আমাদের হয়তো আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমাদের ওবেসিটি অনেক বেশি থাকে। তো ওবেসিটিটাই আমাদের এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা একটা বড় কারণ, কারণ ফ্যাট থেকে তো হরমোন সিক্রেট করে। তো এই কারণেই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার পেশেন্টদেরকে আমরা দেখি যে 50-র উপরে হয়, তাদের হয়তো ডায়াবেটিস আছে এবং তাদের ওজন বেশি। যখন আপনাদের কাছে এই ধরনের ওবেস পেশেন্টরা আসে, তখন আসলে আপনারা কিভাবে কাউন্সিলিং করে থাকেন? আমরা পেশেন্টদেরকে সবসময় বলি সুষম খাবারটা, খাদ্য তালিকাটা আছে, প্লাস আমাদের সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে নিউট্রিশনিস্ট। তো আমরা নিউট্রিশনিস্টের সাপোর্ট নেই, তাদের কাছে আমরা রেফার করি পেশেন্টদেরকে যে তারা একটা খাদ্য তালিকা তৈরি করে দেবে, সুষম খাদ্য তালিকা তৈরি করে দেবে, যেটা করলে ওনার পরবর্তী সময়গুলোতে সে ভালো থাকতে পারবে। এবং সেখানে আমরা তো বলি যে রেড মিট, কয়েকটা খাবারের কথা আমরা নিজেরাও বলে দিই যে আপনি কি কি পরিহার করবেন আর কি কি খাবেন। সাধারণত প্রোটিন জাতীয় খাবার ক্যান্সার রোগীদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বডি বিল্ড থাকতে হয়। কিন্তু রেড মিট, সুগার জাতীয় খাবার, এগুলো আমরাকে বলি যে ঠিক আছে, সরাসরি এটা তো সরাসরি গ্লুকোজগুলো জমা হয়ে যায় বডিতে, সো এগুলোকে আমরা প্রিভেন্ট করতে বলি। এবং একটা সুষম মানে ব্যালেন্স, তার মানে সবজি, শাকসবজি, যেটা আমরা বলি রেইনবো ফুড, রেইনবো ফুডটা খুব ইম্পর্টেন্ট। কালারফুল ফুড খাওয়া, ফ্রুটস, ভেজিটেবল, এগুলো খাওয়া, সো পেট ভরবে কিন্তু ক্যালোরি ইনটেকটা অত বেশি হবে না। এবং শুধু খাদ্যাভ্যাস বলবো না, এটার সাথে তো আপনার লাইফস্টাইল, আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকছেন কিনা। আমরা আসলে দুপুরের পরে যে ঘুমিয়ে যাচ্ছি, হ্যাঁ, ঘুমের লম্বা একটা অভ্যাস আমাদের, তাই না, যে দুপুরে ভাত খেলাম, ভাত খাওয়ার পর রেস্ট নিলাম। যদিও আমাদের মতো কর্মজীবী মানুষের সুযোগ নেই, কিন্তু এটা তো একটা, আমি বলবো যে এটা অনেকেরই লম্বা একটা ঘুমের কারণে কিন্তু এই খাবার পরপর ঘুমিয়ে যাওয়া, রাতে আমাদের অভ্যাস কি বাংলাদেশের রাত 10টার পরে খাবার,
নিউজ দেখলাম, নিউজ দেখে তারপর খেলাম, তারপর খেয়ে শুয়ে পড়লাম। এই যে খাবারের অভ্যাসগুলো এটা বডিতে ওজন বাড়ানোর ক্ষেত্রে যে অনেক বাজে ভূমিকা পালন করে। সো এইগুলোকে আমরা কিছু বলি যে এইভাবে আপনার 8টার পরে আর খাবেন না, খেয়ে ঘুমিয়ে পড়বেন না, এবং সেই সুষম খাবার এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। ক্যান্সার রোগী হলে যে তারা সারাক্ষণ শুয়ে থাকতে হবে, রেস্টে থাকতে হবে এরকম কিন্তু না। আমরা তাদেরকে বলি যে না, অ্যাটলিস্ট 30 মিনিটস সবার মতো, যেটা আমিও যেরকম আপনিও যেরকম 30 মিনিটস আপনি একটা রেগুলার ওয়াক করতে পারলে ভালো, ব্রিস্ক ওয়াক করতে পারলে, হাঁটতে পারলে ভালো হয়। এখনকার যুগে যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি, যেটা কাইন্ড অফ আমরা বলতে পারি যে এডিকশন চলে এসেছে, এই বিষয়ে আপনার কাছে আমরা শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। এটা বলবো যে এখানে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি একসাথে করে হোম কুক ফুডটা কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়, কালারফুল করা যায়, বাচ্চাদের কাছে উপস্থাপনা করা যায়, এবং যে স্কুলে যে বাচ্চাদেরকে মোটিভেট করা যে তোমরা যে বাইরে থেকে খাবারগুলো খাওয়া হচ্ছে সেটা কতখানি হেলদি, কতটা খারাপ। সো এটা আমি মনে করি বাচ্চাদের ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দেওয়া দরকার যে এগুলো খেলে আমাদের ক্যান্সার হবে, স্মোকিং থেকে কেন আমরা প্রিভেন্ট থাকবো। এদের ক্ষেত্রে আসলে প্যারেন্টসদের যে গ্রুমিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেন হেলদি লাইফস্টাইল আসলে এত বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু ফিরে আসি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে। এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা যখন কারোর হয়ে থাকে তার আগে নিশ্চয়ই কোনো সাইন সিমটম থাকে, সেই সাইন সিমটমগুলো আসলে কি কি? এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় আমি বলেছি প্রথমে বয়স্কদের। একটা ইম্পর্টেন্ট হচ্ছে সাইন হলো যে মেনোপজ হয়ে গেল, মানে মাসিক বন্ধ হয়ে গেল, মাসিক বন্ধে 4-5 বছর হয়ে গেছে, হঠাৎ করে তা আবার মাসিক শুরু হলো, স্পটিং এর মতো হচ্ছে অথবা ব্লিডিং হচ্ছে। তো এটা একটা বড় সাইন। তো এটা নিয়ে কিন্তু বসে থাকা যাবে না যে এটা ঠিক আছে বন্ধ হয়ে যাবে, একটা ওষুধ খেলাম রক্ত বন্ধ করার জন্য, কিন্তু এটা নিয়ে বসে থাকা যাবে না। এটা জরায়ুর মুখের ক্যান্সার প্লাস ইউটেরাস ক্যান্সার দুটোর জন্য কিন্তু একটা প্রধান লক্ষণ। এছাড়াই যাদের অ্যারাউন্ড 50 যাদের হয় আর কি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ব্লিডিং হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না। তো এই যে ব্লিডিং হচ্ছে, মাসিকের মতো করে ব্লিডিং হচ্ছে এবং 1 মাসে 2-3 বার হয়ে যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে এটা এগুলো কিন্তু সাধারণ লক্ষণ না, অবশ্যই ওগুলো কোনো ডিজিজ আছে। সেটা ক্যান্সার কিনা আপনি তো জানবেন না, কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টর আপনাকে বলবে পরীক্ষা করে যে এটা কোনো খারাপ কিছু আছে কিনা, না হলে তো ভালো, বাট আপনি ঘরে বসে থাকবেন এই ব্লিডিং নিয়ে, সেটা কিন্তু হবে না। ম্যাম, তখন অনেক ক্ষেত্রে রোগীরা একটু কনফিউশনে ভুগে যে আমি কি এখন গাইনি ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট করব নাকি একজন অনকোলজিস্টের আন্ডারে আমি ট্রিটমেন্ট করব, এক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? গাইনির মধ্যেও কিন্তু এখন স্পেশালাইজেশন হয়েছে। গাইনি ডাক্তাররাই যখন ক্যান্সার নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় গাইনি অনকোলজিস্ট, তারাই কিন্তু এই সার্জারিগুলো করে থাকে। তো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার একটা প্রধান চিকিৎসা হচ্ছে সার্জারি। তবে এই সার্জারিটা কিন্তু সাধারণ সার্জারির মতো না। যেমন একটা নর্মাল ব্লিডিংয়ের যে ইউটেরাস, সেটা আমরা জাস্ট ইউটেরাসটা ফেলে দেই, ওভারে ফেলে দেই, বাস শেষ, যেটাকে আমরা TAH-PSO বলি। এটা গাইনোকোলজিস্টরা সাধারণত করে থাকে। তবে যদি এটা ক্যান্সার হয় তাহলে কিন্তু গাইনি অনকোলজিস্ট তারা কিন্তু এইভাবে অপারেশন করবে না, এটা তারা আরও বিস্তৃতভাবে তারা অপারেশন করবে। যে কারণ ক্যান্সার তো মেইন সমস্যা ওরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে, তো এই যে ছড়িয়ে থাকাটা এটাকে বড় করে সার্জারি না করলে আমরা তুলে নিয়ে আসতে পারবো না। এটা একটা টিম ওয়ার্ক, ইটস টিম ওয়ার্ক। সো ক্যান্সার যদি সার্জারি করতে হয় আমি মনে করি যে গাইনি অনকোলজিস্টের কাছেই করা উচিত, তাহলে তারা সঠিকভাবে সার্জারিটা করতে পারবে। এবং এই যে চিকিৎসার সাকসেস আমি বলবো যে সে ক্যান্সার থেকে ভালো থাকবে, যে এটা কিন্তু নির্ভর করে যে ওনার সার্জারিটা কত ভালো হয়েছে। সো আমি বলবো যে গাইনোকোলজিস্ট অনেক সময় পেরিফেরিতে, গ্রামে অঞ্চলে আমাদের গাইনি অনকোলজিস্ট হয়তো পাওয়া যায় না, কিন্তু তারা রেফার করতে পারে স্পেশালাইজ সেন্টারগুলোতে, হয়তো গাইনি রোগটা নির্ণয় করলেন গাইনো, বাট উনি তো রেফার করতে পারেন, উনি তো জানেন যে গাইনি অনকোলজিস্ট কোথায় আছে। সো আমি মনে করি বাংলাদেশের রেফারেল সিস্টেমটা অনেক স্ট্রং হওয়া দরকার। অর্থাৎ প্রপার রেফারেল সিস্টেম যেটার কথা আপনি বলছিলেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাম, আপনার কাছে এখন ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাই যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটি এখন বাংলাদেশে অনেক বেশি দেখা যাচ্ছে, এটা ট্রিটমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা এবং কি কি ধরনের ট্রিটমেন্ট আপনারা সাধারণত করে থাকেন? ক্যান্সারের মেইন ট্রিটমেন্ট 3টা: সার্জারি, রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি, রাইট? এখন নতুন করে ইমিউনোথেরাপি অ্যাড হয়েছে। তবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার জন্য সার্জারি অবশ্যই করতে হবে, যখন করা যায়, যতটুকু পর্যন্ত সময় করা যায় সার্জারি করতে হবে, এবং সেটা ক্যান্সার সার্জারিটাই করতে হবে। সেটা আমরা বলি ইউটেরাস ফেলে দেওয়া, ওভারি ফেলে দেওয়া, প্লাস ওমেন্টাম যেটা আছে, বাইরে একটা পর্দা থাকে আমাদের, সে পর্দা সহ ফেলে দেওয়া, এবং লিম্ফ নোডসে কিছু
আশেপাশে ছড়িয়েছে কিনা স্যাম্পল করে নেওয়া। তো সার্জারির পরে আসলে আমাদেরকে তো আমরা হিস্টোপ্যাথোলজি করি যে ক্যান্সারটা কতটুকু বিস্তার লাভ করেছে। তো এই সার্জারির পরে আর কোনো চিকিৎসা লাগবে কিনা ডিপেন্ড করে তার ওই হিস্টোপ্যাথোলজি বা মাংস পরীক্ষা বা বায়োপসি রিপোর্টের উপরে। যদি দেখা যায় যে ক্যান্সারটা খুবই আর্লি স্টেজে আছে, শুধু সার্জারি করলেই তার ক্যান্সার থেকে পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সো 90% কেসের ক্ষেত্রে দেখা যায় T1 এ যদি আসে তাহলে আমাদের কিন্তু ক্যান্সার আর কোনো ট্রিটমেন্ট লাগছে না। তবে কিছু কিছু এখন মলিকুলার টেস্ট আসছে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাটা কিন্তু এখন পৃথিবীতে সবচেয়ে কি বলবো জটিল একটা চিকিৎসা পদ্ধতিতে চলে গেছে। কারণ কি মলিকুলার টেস্টিং, মলিকুল হচ্ছে কোনো অনেকগুলো জিন আছে যেই জিনগুলোর মিউটেশনের কারণে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয়। এবং বাংলাদেশেও কিন্তু আমরা এই পরীক্ষাগুলো করতে পারি যে জিন মিউটেশনটা আছে কিনা। আচ্ছা, তো এই জিন মিউটেশন যদি পজিটিভ হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ক্যান্সারটা আর্লি স্টেজে আসলে অনেক অ্যাগ্রেসিভ, তখন কিন্তু তাকে আরও অন্যান্য চিকিৎসা দিতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে রেডিওথেরাপি। বেশিরভাগ ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে আমাদের অপারেশনের পরে রেডিওথেরাপি দিয়ে দিতে হয়। রেডিওথেরাপি আপনারা জানবেন যে রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা, একটা মেশিনের মাধ্যমে চিকিৎসা, এবং এটা প্রতিদিন দিতে হয়, এক নাগারে দিতে হয়। সাধারণত 25 দিন থেকে 27 দিন আমরা এই থেরাপিটা দিয়ে থাকি এবং সাইড এফেক্ট এটা খুবই কম। প্রতিদিন যেতে হয়, এটা একটা রোগীদের জন্য কষ্ট, বাট এটার সাইড এফেক্ট খুব কম বললেই চলে। এবং এই রেডিওথেরাপির মাধ্যমে সার্জারির পরে যদি কোথাও কোনো ক্যান্সারের জীবাণু থেকে থাকে সেটাকে আমরা স্টেরাইল করে দিতে পারি, লোকাল স্টেরাইল। কারণ দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিন্তু রক্তের মধ্যে ছড়ায় কম, এটা যেমন লাংয়ে মেটাস্টাসিস বা অন্য জায়গায় চলে যাবে এরকম সম্ভাবনা কম থাকে। সো বাট তার লোকাল রিকারেন্স অনেক বেশি হয়। তার মানে যেখানে অপারেশন হয়েছে সেখানটাই আবার দেখা যায় যে ভলটা রিকারেন্স হচ্ছে। সো আমি রেডিওথেরাপির মাধ্যমে সেই সম্ভাবনাটাকে, অর্থাৎ আমরা যদি ট্রিটমেন্টের কথা বলি সেটা ডিপেন্ড করে যে সেটি কোন স্টেজে আছে। সেটি শুধুমাত্র সার্জারি করলে হবে, যদি সার্জারি করতে হয় এবং তারপরেও যদি দেখা যায় সেকেন্ড অথবা থার্ড স্টেজে রয়েছে তখন আপনার রেডিওথেরাপি সাজেস্ট করে থাকেন। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। লিভার আমাদের এমন একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটি হজম করার জন্য সবার আগে কিন্তু লিভার ফাংশনটা ঠিক রাখতে হয়। লিভার ফাংশনের প্রবলেম যদি হয়ে যায় সেক্ষেত্রে যেটি আমাদের সতর্কতা আগেই নেওয়া উচিত ছিল সেই বিষয়ে আজকে কথা বলবো। অনেক ধরনের খাবার আমরা আসলে খাই, কিন্তু আমরা হয়তো মেপে মেপে খাওয়া বা বুঝে বুঝে খাওয়া এটি আসলে কখনোই সম্ভব হয় না। অনেক ধরনের প্রোগ্রাম থাকে, আমাদের অনেক জায়গায় অ্যাটেন্ড করতে হয়, সেই ধরনের খাবারগুলোর ভিতরেই আমরা খেয়ে ফেলি যেগুলো আসলে অনেক বেশি ফ্যাটি থাকে। এই ধরনের ফ্যাটি ফুডগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে লিভার ফাংশন একটি পর্যায়ে গিয়ে কিন্তু অসুবিধায় পড়তেই পারে। লিভার ফাংশনকে ভালো রাখতে হবে সবসময়। এই লিভার ফাংশনকে ভালো রাখতে হলে কিছু খাবার আছে যেগুলো অবশ্যই খাদ্য তালিকায় থাকা প্রয়োজন। এই পুষ্টি উপাদানগুলোর ভিতরে ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সালফার, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখতে খুব সাহায্য করে। সো কী খাবো আর কী খাবো না এ নিয়ে আমাদের চিন্তা থাকে। লিভার ফাংশন ভালো রাখতে হলে কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে, সেটি হলো অত্যাধিক ফ্যাট বা ট্রান্সফ্যাট জাতীয় খাবারগুলো আমাদের লিভারের জন্য কখনোই হেলদি না। সেক্ষেত্রে বাইরে যারা খুব ভাজা পোড়া খাবার খায় তাদের ক্ষেত্রে একটা পর্যায়ে কিন্তু লিভারে ফ্যাট বা ফ্যাটি লিভার হওয়ার একটা খুব ঝুঁকি থাকে। সো সেক্ষেত্রে আমরা এখন কি খাবো এই বিষয়ে আপনাদেরকে একটু সাজেস্ট করতে চাই। আমাদের খাবারের তালিকায় যদি যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে তাহলে কিন্তু লিভারটা খুব ভালো কাজ করতে পারে। আমাদের বডিতে ডিটক্সিফাই করার জন্য ভিটামিন সি খুব 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 প্রয়োজন। সেক্ষেত্রে খুব অ্যাভেলেবল আমাদের খাবারের তালিকায় রাখা যেতে পারে লেবু। এছাড়া পেয়ারা কিন্তু আমাদের দেশীয় একটি ফল, এতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। এছাড়া আমলকি রাখতে পারেন। খাবারের তালিকায় যদি প্রতিদিন ভাতের সাথে একটু লেবুর রস নেওয়া যায় তাহলে যেটি এরকম খুব উপকার। একটা মিড মর্নিং স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব সহজলভ্য আমরা একটা পেয়ারা রাখলে কিন্তু আমাদের ভিটামিন সির চাহিদাটা অনেকখানি পূরণ হয়ে যায়। বাঙালি মানুষ আমরা যখনই রান্না করি পেঁয়াজ বা রসুন ছাড়া কিন্তু করি না সাধারণত, স্পেশালি কোনো কারি। সো সেই ক্ষেত্রে এটি কিন্তু অনেক বেশি খাবার দরকার নেই, কিন্তু যথেষ্ট পরিমাণ যদি আমরা খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু একটা ভালো যেটা আমাদের উপাদান পাই সেটা হলো সালফার। এই সালফার আমাদের লিভার ফাংশনটা ভালো রাখতে বেশ উপকারী। এছাড়া খাবারের তালিকায় আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য খাবারের তালিকায় আপনি অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতে পারেন চিয়া সিড, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু শরীরের জন্য সবসময় ভালো।
খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স করে খেলে, অত্যাধিক যদি আমরা ফ্যাটি খাবারগুলো না খাই, তাহলে কিন্তু আমাদের লিভার ফাংশন ভালো রাখার জন্য সবসময় খুব ভালো কাজ করে থাকে। আপনার কাছে এখন জানতে চাই, এই যে আমরা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নিয়ে অনেক বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি, এখন একটু জানবো যে এই ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য আমরা আসলে কি কি করতে পারি। প্রথম কথা হচ্ছে যে ওয়েট কন্ট্রোলে রাখতে হবে। ওয়েট কন্ট্রোলে রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এবং আমাদের যে বদভ্যাস যদি কিছু থাকে যে ইল হ্যাবিট যেগুলোকে আমরা বলি, স্মোকিং, অ্যালকোহল সিজেশন, এগুলোকে আমাদেরকে অবশ্যই বন্ধ রাখতে হবে, বা সিজেশন যেটা বলি আমরা বন্ধ করে দিতে হবে। এবং হরমোনের ক্ষেত্রে, হরমোন ইনটেক করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে পোস্টমেনোপোজাল যারা মাসিক বন্ধ হয়ে গেছে তাদের অনেক ধরনের সিমটম হয়, হট ফ্ল্যাশ হয়, তো ওগুলোর জন্য আমরা অনেক সময় হরমোন নিয়ে থাকি। তো ওই হরমোনটা খাওয়ার আগে, যেটাকে আমরা হরমোন থেরাপি বলি, তো এরকম হরমোন থেরাপি নেওয়ার আগে অবশ্যই আপনাকে পরামর্শ করে নিতে হবে যে এটা আপনার জন্য সেফ কিনা, বা আপনার ক্যান্সারের কোনো ঝুঁকি আছে কিনা, এইটা। আর হচ্ছে যদি কখনো কোনো ব্লিডিং হয়, যেটা আনইউজুয়াল ব্লিডিং, পোস্টমেনোপোজাল ব্লিডিং হচ্ছে, মাসিক হয়ে যাওয়ার পর হঠাৎ করে মাঝে মাঝে একটু ব্লিডিং হচ্ছে, স্পটিং মতো হচ্ছে, এগুলো নিয়ে বসে থাকা যাবে না। বা অনেক ব্লিডিং হচ্ছে সেটা নিয়ে বসে থাকা যাবে না, যে আপনার ব্লিডিং কেন হচ্ছে এই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কথা শুনে আসলে একটা জিনিসই আমরা কিন্তু বুঝতে পেরেছি যে যে কোনো ধরনের রোগী হোক না কেন, প্রাথমিক পর্যায়ে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, সেটি কখনো আসলে অ্যাডভান্স স্টেজে কখনো যাবে না, বিশেষ করে ক্যান্সারে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য, এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। এনটিভির জন্য অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। যারা আসলে হাসি লুকিয়ে রাখে তারা আসলেই মনোকষ্টে ভুগে। সেটা হতে পারে কয়েকটা কারণে। যেমন প্রথমেই আসে বিবর্ণ দাঁত। দেখবেন অনেকের মধ্যে দাঁত কালো হয়ে আছে, খয়েরি হয়ে আছে, এগুলো হাসছে সবাই একসাথে, মুখে হাত দিয়ে হাসছে, লজ্জা পায় তার হাসিটা দিতে। আবার কারোর মুখে দুর্গন্ধ হয়, যে একটু হাসলেই সামনে যে আছে সে বাজে একটা গন্ধ পায়, এটা খুব বিব্রতকর একটি অবস্থায় পড়ে যার মুখে এটি রয়েছে। অনেকের আছে দাঁতের সামনে ফাঁকা, দেখবেন মাঝখানে অনেকখানি ফাঁকা হয়ে আছে, এটা তো কমন, প্রায় দেখা যাবে, আপনি দেখতেই পারবেন, চলাচল মধ্যে দেখতেই পারবেন এটি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল, এবং সেই সাথে ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।